আসিফ মনিরের এই বক্তব্য, আদিত্যবাবু, এই যে বক্তব্য দ্বিজাতি তত্ত্ব এবং যেটাকে তিনি প্রথিত করলেন, যেটা দীপ্তিমানবাবু, যেটা মানে একজন সেনাপ্রধান যদি কোনো বিজনেস সামিটে গিয়ে রাজনীতির নামে দ্বিজাতি তত্ত্বকে এইরকমভাবে সামনে নিয়ে আসেন এবং তার এবং বাংলাদেশ বিষয় যেন তাকে ক্রমশ পাকিস্তানকে একটা উৎসাহ জাগিয়ে যাচ্ছে, আর ভারতের উদ্দেশ্যে একটা মাসল ফ্লেক্সিং এটা করে যাচ্ছে, আর ভারতের কাছে আশা করছে যে একটা সৌভ্রাতৃত্বের পরিবেশ, সেখানে একটা লেভেল প্লেয়িং গ্রাউন্ড থাকবে এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা বাংলাদেশকে সহযোগিতা করবে, কিন্তু বাংলাদেশ শর্তটা মানে থাকবে। ডক্টর ইউনূসের এই যে ইউটোপিয়ান চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার মধ্যে তো একটা নিঃসন্দেহে রয়েছে মদত, এবং যে জায়গাটা তৈরি হয়েছে এটার পরিণতিতে দীপ্তিমানবাবু বললেন এটার একটা আগামী সময়ে একটা কিন্তু বড় ভিক্টিমাইজড হওয়ার একটা চান্স থাকবে সেনাবাহিনী। আর কে দেখুন, আপনি যদি পুরো বিষয়টা দেখেন, আমি আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কমই যাব, আমি একদম ডাইরেক্ট বাংলাদেশে আসিফ মুনিরের যে বক্তব্যটা আমি শুনছিলাম, খুব সুবক্তা, মানে উনি পুরো হলটাকে ওনার কমান্ডে রেখেছিলেন আর্মি জেনারেল। উনি একদম টোন সেট করে দিচ্ছেন, একদম সৈয়দ আহমেদ খান থেকে। উনি সৈয়দ আহমেদ খানকে কোট করেছেন, করে এই দ্বিজাতি তত্ত্ব, পাকিস্তানের আইডেন্টিটি বা সাউথ এশিয়ান মুসলিমদের আইডেন্টিটিটাকে উনি রিডিফাইন করেছে বা তার আরও প্রমিনেন্টলি ডিফাইন করেছে। তো সেই যে মেসেজটা আপনি লক্ষ্য করে দেখবেন, মোহাম্মদ ইউনূস যখন ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার হলেন আগস্ট 2024, তার ইমিডিয়েটলি উনি কিন্তু শাহবাজ শরীফের সাথে দেখা করেছিলেন পাকিস্তানে গিয়ে। তারপরে ইম্পর্টেন্ট ডিসিশন যেটা নেন উনি, 15 বছরের যে ডিপ্লোম্যাটিক টাই শেখ হাসিনার সময় পাকিস্তানের পুরো বন্ধ ছিল, সেটাকে আবার রিস্টার্ট করেন। তো সেখান থেকে এদের যে পলিটিক্যাল ফিলোসফি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিলোসফি, সেটা একদম পরিষ্কার আমাদের, এরা কি চাইছেন, কিভাবে এদের মোডাস অপারেন্ডি হবে। সাথে রইল আপনি যে কথাগুলো বলছিলেন যে কনফিউজ করার বিভিন্ন রকম ধারা, গভর্নমেন্ট থেকে বেরিয়ে আসছেন, এসে অন্যরকম কথা বলছেন, গভর্নমেন্ট থেকে অন্যরকম কথা বলছেন, মানে হাইড্রাহেডেড মনস্টার আর কি, মানে আপনি বুঝতে পারছেন না ঠিক কোন দিকে বিষয়গুলো মুভ করছে। তো এইখানে আমি তাদের কথায় বিশ্বাস করব না, বা ফরেন পলিসিতে আমরা কথার থেকেও বডি ল্যাঙ্গুয়েজ বা আদার যে পার্টগুলো থাকে, সার্কামস্ট্যান্সিয়াল পরিস্থিতি বলুন, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলুন, সেইগুলো দিয়ে যদি আমরা যাই, তাতে একটা আমরা প্যাটার্ন পাই। সে প্যাটার্নটা কি? ভারত বিরোধী তো অবশ্যই। তাতে আপনি দেখুন বাংলাদেশে যে ক্রাইসিস হলো পোস্ট 5 আগস্ট 2024, তারপরে ওখানে যদি আপনি কোনো আইডেন্টিটি দিয়ে দেখেন, সব থেকে বেশি এফেক্টেড কারা হয়েছে? ওখানে মাইনরিটিরা। ওখানে মাইনরিটি মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যাচ্ছে ইভেন জেলে পোড়া থেকে, মারা থেকে, মানে ডিভাস্টেশন। আপনার মনে রাখতে হবে বাংলাদেশের মধ্যে, আমি যদি বাংলাদেশকে ডিকনস্ট্রাক্ট করি, 3টে পার্ট আছে বাংলাদেশে। একটা হচ্ছে ধরুন কালচারাল সিভিলাইজেশন বাংলাদেশের, যেটা এখন মাইনরিটিরা ধরে আছে ওখানে যারা আদি হিন্দু বা আদি বসতি যারা এখনও তাদের কালচার ছেড়ে বেরোয়নি, সেই সংখ্যাটা। আর একটা আছে র্যাডিক্যালস, যারা আপনারা আনসারুল বাংলা বলছেন, আপনি হিফাজতে ইসলাম বলছেন, আপনার জামাতে ইসলামী বলছেন, ফান্ডামেন্টাল গ্রুপস, আগে রাজাকাররা, এদের একটা আইডেন্টিটি আছে। তার সাথে এই দুটো আইডেন্টিটির কম্বিনেশনে ওদের পলিটিক্যাল আউটফিটগুলো তৈরি, ইনক্লুডিং আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে খুব স্বচ্ছ, খুব মডারেট, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনি আওয়ামী লীগ, তবু আপাতভাবে আওয়ামী লীগ কিন্তু একটা বাংলাদেশে একটা সহাবস্থানের একটা পরিস্থিতি কিন্তু তৈরি করতে পেরেছিল। ভারত দিল্লি ঢাকার সাথে থ্রু শেখ হাসিনা রিলেশনশিপটা স্ট্যাবলিশ করেছিল। তার জন্য ভারতের ট্রেডের জন্য বলুন, ট্রেড কমার্স বলুন, কিছু জিওপলিটিক্যাল রিয়েলিটিস বলুন, নর্থ ইস্টের সাপ্লাইজ বলুন, সেই সব কারণে শেখ হাসিনাকে কন্ট্রোল করতে দিল্লির সুবিধে হতো। তার মানে এই না যে আওয়ামী লীগের প্রত্যেকটা ডাইনামিক্স খুব স্বচ্ছ বা প্রো ভারত বিরোধী, প্রো ভারত, বা পুরো জিওপলিটিক্যাল সিচুয়েশনটা সাউথ এশিয়া ঠান্ডা করবে। মুশকিলটা যেটা হলো, শেখ হাসিনার সময় একটা বিহাইন্ড দ্য কার্টেন্স হতো, মানে আড়ালে আবদারে হতো অত্যাচারগুলো। এদের সময় খুব নেকেড ওয়েতে হচ্ছে পোস্ট 5 আগস্ট। আর আপনি দেখবেন লক্ষ্য করে, এটাই নতুন বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ, মানে পর্দা, মানে রেখে ডেকে নয়, মানে কাকে গুম খুন হতো, মানে একদম প্রকাশ্যে। এক একটা ভিডিও দেখলে মাথা খারাপ হয়ে যাবে, যেভাবে কুপিয়ে মারছে। ভিডিওর আবার প্যাটার্ন আছে, আপনি যদি লক্ষ্য করেন পুরো বাংলাদেশ ক্রাইসিসটা, ওদের 2018 কোটাটা অ্যাবলিশ করে দেয় শেখ হাসিনা, পরে হাইকোর্ট আবার ওই কোটাটাকে রিইনস্টেট করে। তাহলে যে জাজ রিইনস্টেট করলো, আপনার মনে হয় না তার পিছনে কিছু ইনভেস্টিগেশন করা দরকার আছে? যে একটা ডিসিশন, জাজমেন্ট পুরো বাংলাদেশকে অস্থির করে দিল।
তার সাথে যে স্টুডেন্ট প্রোটেস্ট যা যা আপনি নাহিদ ইসলামের নাম বললেন, সার্জিস ছিল, মানে মাহফুজ আলম ছিল, পুরো ঢাকা ইউনিভার্সিটি ওদের গ্রুপ ছিল। তো তারা যেভাবে প্রোগ্রামটাকে অর্গানাইজ করলো, করে ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকে দেখুন ইম্পর্টেন্ট পার্ট, মানে বোঝাতে পারছি আমি জিনিসটা, ওদের ফিলোসফি, ওদের মোডাস অপারেন্ডি ক্লিয়ার, কনফিউজড আমরা। আমাদের মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট শোনালেন আপনি, এটা খুব আনফর্চুনেট, যেখানে আমি বর্ডার নিয়ে বা ইন্টারন্যাশনাল যেখানে রিলেশনসের ডাইনামিক্সগুলো কাজ করে খুব বুঝে শুনে কথা বলা উচিত। সেখানে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও বেশি অনেক কশাস হতে হয়। উনি যেভাবে বলে গেলে, উনি জানেন জিওপলিটিক্যাল ডাইনামিক্স কীভাবে চলছে, ফরেন অ্যাফেয়ার্স, আমাদের ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কী ভাবছেন, আমাদের আইবি ইনপুটগুলো কী কী, আমাদের রয়্যাল ইনপুটগুলো কী কী, উনি জেনে বলছেন এই বিষয়গুলো, বা ওনার স্টেটমেন্ট বাইরের কেউ কোট করছে না তো, বা ওনার স্টেটমেন্ট বাংলাদেশে খুব পপুলার না তো, এই বিষয়গুলো সামনে এসে যায়। তো এতে একটা যেটা দিল্লির মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গ একটা বড় মেজর বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। এবার এই বর্ডারেও অনেক ডিসপুট আছে, অনেক ল্যান্ড ইস্যুস আছে, কাঁটাতারের ব্যাপার আছে। একটা আলাদা সেপারেট মিনিস্ট্রি ফর্ম করে দেওয়া উচিত এই মুহূর্তে, ওয়েস্ট বেঙ্গল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলে, কারণ আমরা তো তাদের দেশের আভ্যন্তরীণ গভর্নমেন্টে ডাইরেক্টলি হস্তক্ষেপ করতে পারি না, আমার ল্যান্ডটা বাঁচাতে হবে। তো আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলে একটা মিনিস্ট্রি দিল্লির ইমিডিয়েট খোলা উচিত, যেটা মিসেস গান্ধী করেছিলেন একদম রাইটলি ৭১-এর আগে, উনি ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছিলেন। সেটা একদম সিদ্ধার্থ শঙ্কর রায়কে উনি ওই অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে দিয়ে, বেঙ্গল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে দিয়ে কাজটা সুচারুভাবে করেছিলেন। ওই ধরনের একটা বেঙ্গলের জন্য মিনিস্ট্রি ফরমেশন খুব এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমরা তথ্য হিসাবে এটা পেয়ে এলাম, যেটা আদিত্য দাস অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বলছেন।